আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে 1 তারিখ, আর 2 দিন পেরোলে 4 তারিখ, মানে ভোট গণনা। এই 2 দিনের মধ্যে যত দিন আসছে তত তৃণমূলের নেতা কর্মীদের বিমর্ষ দেখা যাচ্ছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। আজকে আমি আপনাদের বলবো যে 2011 সালে যে মুখ্যমন্ত্রী তুমুল জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন, মাত্র 15 বছরের মধ্যে তার জনপ্রিয়তার এই হাল কেন? এক সময় তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, পিল পিল করে মানুষ তার সঙ্গে মিছিলে যোগ দিত। শেষ 1 বছরে দেখা গেছে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, পেছনে দলীয় কর্মীরাও কমে গিয়েছে, রাস্তার দুধারে লোক নেই। সব ভিডিও আছে, এগুলো কোনোটাই অসত্য নয়। আচ্ছা, যাকে দেখতে এত লোক ঝাঁপিয়ে পড়তো, তার একটু হাতের ছোঁয়া পেতে গেলে এত লোক হাত এগিয়ে দিত, তিনি নৌশা করতে করতে বেরিয়ে যেতেন, তার কেন এই হাল হলো? আসলে গদিতে যখন মানুষ বসে না, তখন সে মনে করে আমি হলাম রাজা বা আমি হলাম সম্রাজ্ঞী, আমি যে গদিতে বসে আছি সেই গদিতে বসে আমি যা খুশি তাই করতে পারি। মানুষ না, আমি বলি না মানুষ বোকা না। দর্শক যেমন আপনারা বোকা নন, মানুষও বোকা নয়। আর পশ্চিমবঙ্গের মানুষ তো আরো বোকা নয়। পশ্চিমবঙ্গের মানুষ অবজার্ভ করে, যেমন কংগ্রেস আমলকে অবজার্ভ করেছে, যুক্তফ্রন্ট আমলের অজয় মুখার্জির ওই স্বল্পকালের শাসন অবজার্ভ করেছে, জ্যোতি বসু 34 বছরের অপশাসন অবজার্ভ করেছে, তারপর 15 বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবজার্ভ করেছে, তার কাজকর্মকে। প্রথম 5 বছর কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু তার ঠিকঠাক কাজ করে গেছিলেন। এবার দ্বিতীয়বার যখন তিনি এলেন, সেই সময় থেকে তার মধ্যে পরিবর্তন দেখা দিল। যেমন ধরুন, মুসলমান ভোটকে কবজায় আনার জন্য তাদেরকে তোষামত করা, হিন্দুদের উপেক্ষা করা, হিন্দু দেবদেবীদের উপেক্ষা করা, এবং তার একটা আস্থা ছিল যে সুন্দর মুখের জায়গা, মানে জয়যাত্রা সর্বত্র। তিনি টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী দিয়ে দাঁড় করিয়ে তিনি গ্রামের মানুষের ভোট টানতে শুরু করলেন। আর গ্রামের মানুষ কি, সব সিনেমা সিরিয়াল দেখে, তারা নায়ক দেব দেখছে, কোয়েল মল্লিক দেখছে, তারপর আরো সব নাম করছি না, তারা সমস্ত আসছে, তারা দেখছে, তারা উজাড় করে তারা ভোট দিয়েছে। দিয়ে দেখলো যে আমি তো ভোট দিলাম, যাকে দিলাম তাকে কিন্তু আর দেখা গেল না। তাদের তো সময় নেই, তাদেরকে দিদিমণি ধরে এনেছেন, তারা এসে তারা ভোটে দাঁড়িয়েছে, ভোট নিয়েছে, তারা আবার যে যার শুটিং করতে চলে গেছে। রাজনীতি তিনি একাই করেছেন। এই যে দুটো ক্ষেত্রে বললাম যে হিন্দুদের অপমান করা এবং মুসলমান তোষণ করা, হিন্দুরা এটা আস্তে 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 বুঝতে পারলো যে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছি। মানে যে কারণে আমি দুর্বৃত্তায়ন দূর করার জন্য আমি সিপিএম কে আমি তাড়ালাম, এর একজন এসে বসে আর এক দুর্বৃত্ত ক্ষমতায় বসে গেল, তারা আমাদের কোণঠাসা করতে লেগে গেল এই দলটা। তারপর হলো গিয়ে গুন্ডাবাজি,
চুরি ডাকাতি মাৎসর ন্যায় হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলাদের ওপরে যে অত্যাচার পশ্চিমবঙ্গে হয়েছে সারা পৃথিবীতে কোথাও বোধহয় হয়নি। মহিলারা হলেন এখানে সব থেকে অসুরক্ষিত। ধরুন একটা আইন কিরকম ছিল, আপনি যদি মমিনপুর পার হন, কলকাতা ঢোকার মুখে মমিনপুর যদি পার হন এবং যদি ধর্মতলা অবধি আপনি যান, হিন্দুদের জন্য একরকম আইন, মুসলিমদের জন্য একরকম আইন। আজকে আমি যা বলছি খোলাখুলি সোজা সাপটা বলছি। ধরুন আমাদের জন্য বাইকে যেতে গেলে সিঙ্গেল হোক আর ডবল হোক আমাদের হেলমেট পরতেই হবে। হেলমেট সুরক্ষার জন্য পরা, সেটা আমি মানি। হেলমেট পরলে নিজেরই ভালো। সরকার যা করে সুরক্ষার জন্য করে। কিন্তু মুসলিমদের জন্য কোনো বিধি নিষেধ নেই। আমরা দুজনের বেশি আমরা বসাতে পারবো না, সেখানে তারা 3 জনও বসাতে পারে, 4 জনও বসাতে পারে। তাদের জন্য ট্রাফিক সিগন্যালের বাধা নেই, তাদের জন্য ফাইন নেই, তারা যা খুশি তাই করতে পারে। এবং আপনি যদি তাদের সঙ্গে তর্ক করেন, একটা মুসলমান 10 জনকে ডেকে আনবে, ডেকে এনে আপনাকে সোজা পিটিয়ে হাসপাতালে ঢুকিয়ে দেবে। পুলিশ সামনে দাঁড়িয়ে থাকবে, কেউ আপনাকে বাধাও দেবে না। আর পারলে বলবে ছেড়ে দিন, আপনি উঠে যান, বাসে উঠে যান। কিন্তু তাদেরকে নিবৃত করার চেষ্টা করবে না। তার থেকে আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো যে হিন্দুরা তার কাছে অসুরক্ষিত হয়ে গেছে। এরপর তৃতীয় ভুলটা উনি করলেন, সেটা হচ্ছে আইপ্যাক বলে একটি সংস্থাকে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন। তারা এসে সমস্ত যে কাজটা দিদিমণি করতেন সেই কাজটা তারা শুরু করলো। কোথায় দিদিমণির ছবি ছাপা হবে, কোন টেলিভিশনে গেস্ট হিসেবে কোন লোক গিয়ে উপস্থিত হবে, কারা কি বলবে, তারা ভাষণে কি লিখে দেওয়া হবে সেই ভাষণটুকু পড়বেন, এমনকি মুখ্যমন্ত্রীকে গাইড তারাই করতে আরম্ভ করলো। এই যে দ্বিতীয় দফায় বাংলার মেয়েকেই চাই, এটা কিন্তু তাদের মাথা থেকে বেরিয়েছিল। সে অর্গানাইজেশনের নাম হচ্ছে আইপ্যাক, তার প্রধান হচ্ছেন প্রশান্ত কিশোর। এখন তিনি আইপ্যাক ছেড়ে দিয়ে তিনি আবার রাজনীতিতে ফিরে গেছেন। আইপ্যাক এখন জৈনরা চালায়, যে জৈন অ্যারেস্ট হয়েছিল আমি বলেছিলাম। এখন তাদের যে সমস্ত বাচ্চা ছেলেপিলে আছে, তারা এই বয়স্ক সমস্ত যারা দীর্ঘদিনের বিধায়ক তাদেরকে দিয়ে জ্ঞান দিত। আপনি এই বলবেন, আপনি ওই বলবেন, আপনি এখানে যাবেন না, ওখানে যাবেন না, হাত পায়ে বেরিয়ে পড়িয়ে দেওয়া। এটা কিন্তু দলের নেতা মন্ত্রীদের একটা অসহ্য হয়ে গেছিল তাদের কাছে এই জিনিসটা। তার রীতিমতো অপমানিত বোধ করছিলেন। ফলে দলের মধ্যে একটা তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। এই বাচ্চা ছেলেগুলো যারা আমাদের নাতির সমান, তারা এসে আমায় জ্ঞান দিচ্ছে রাজনীতি নিয়ে, এটা তারা বরদাস্ত করতে পারছিল না। এই সব মিলিয়ে তৃতীয়বারেও ভোট ম্যানেজ করে কাউন্টিং, যার জন্য উনি এত ভয় পাচ্ছেন, কাউন্টিং এর জায়গায় গিয়ে উনি বসে রয়েছেন, যেখানে স্ট্রং রুম রয়েছে। বসে রয়েছেন কেন? এখন থেকে উনি ভাবছেন যে কাউন্টিং আমি যা করেছি ওরাও যদি করে, বিজেপি তো করবে না, বিজেপি জানে যা করার আমি করে দিয়েছি, এবার কাউন্টিংটা ফেয়ার হলেই হবে। এই কাউন্টিং এর দিনটা পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কাউন্টিংটা যদি একদম ফেয়ার হয়, তাহলে দিদিমণির কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আমি যেটা বলেছি, যদি সেরাম দুর্গতি হয় তাহলে হয়তো 100ও পেরোতে পারবেন না। যদি সেরাম দুর্গতি হয়,
তো যাই হোক, এখন এই যে আইপ্যাক চলে গেল এবং দিদিমণি ভবানীপুরে বাধা পড়ে গেলেন, 15 বছরের মধ্যে এই প্রথম তাকে দেখা গেল ভোটের 5-6 দিন ধরে তিনি ভবানীপুরের দরজায় দরজায় ঘুরছেন, হাত জোর করে তিনি প্রত্যেককে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন। সেটা কি এমনি? তা নয়। আসলে শেষের দিকে উনি বুঝেছেন যে জনতা ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা উনি অনুধাবন করেছেন। তার ফলেই তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন হাত জোর করে, যে আমার পাশে থাকবেন আর কর্মীরা যেন মনোবল চাঙ্গা করে থাকে, আমি 226টা আসন নিয়েই ফিরছি। এখন দেখুন, সবাই তো ভোটে লড়ে তো জেতার জন্য, কেউ তো হারার জন্য নয়। ফলে উনি বলবেনই আমি জিতছি এবং ভিক্টরি সাইন উনি দেখাবেন। কিন্তু শেষ কথা বলবে তো হচ্ছে কাউন্টিং। 4 তারিখ 4টের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে দিদিমণির হাল এই জায়গায় এসে দাঁড়ালো এবং কত সিট উনি পেলেন এবং কত সিটের ব্যবধানে উনি হারলেন। আর পশ্চিমবঙ্গের মানুষ কি জানেন? পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে অবজার্ভ করে, প্রথম বললাম, আর যে পার্টিকে সরিয়ে দেয় তাকে দ্বিতীয়বার আর সুযোগ দেয় না। প্রথমে কংগ্রেসকে সরালো, কংগ্রেস শেষ। তারপর 34 বছর সিপিএম এর রাজত্বকে সরালো, সিপিএম শেষ। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়। 1971 থেকে 1977 পর্যন্ত উনি শাসন করে গেছেন। সেই সময় নকশাল আন্দোলনে উনি একেবারে মানে গুলি করে করে সমস্ত মেরেছিলেন। তার রক্তের দাগ কিন্তু সারা জীবনও হাত থেকে মুছেনি। তারপরে তাকে বিদায় করা হলো, কংগ্রেস শেষ। সিপিএম কে বিদায় করা হলো, সিপিএম শেষ। এবার তৃণমূল যদি বিদায় হয়ে যায়, ওই বলি না আমি, তেজপাতা হয়ে যাবে, আর তেজপাতা হয়ে যাবে। আর দিদিমণির স্বাস্থ্য ভালো নয়, নানান রোগ আছে, ক্ষমতা হারানোর একটা মানে দম, মানে এই কি বলে, যে দুঃখ, ব্যথা, যে যন্ত্রণা, ভেতরে ভেতরে শোক এবং পুরনো ভুলগুলো যখন তার মনে পড়বে, তখন ভেতরে ভেতরে আরো উনি ভাঙবেন। ফলে ওনার শরীর হয়তো আরো ভেঙে পড়বে। আর তার অবর্তমানে বা তার বসে যাওয়াতে এই তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না, এও তেজপাতা হয়ে যাবে। সুতরাং 4 তারিখে বোঝা যাবে যে দিদিমণির ভাগ্যে কি লেখা আছে এবং বাংলার ভাগ্যে কোন পতাকা আবার সামনে আসবে। গেরুয়া পতাকা আসবে নাকি নীল সবুজ আবার ফিরে আসবে। আর একটা কথা জানিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে সবুজ আবির কিন্তু এখন আর বিক্রি হচ্ছে না। সবুজ আবির আর বিক্রি হচ্ছে না, এখন গেরুয়া আবির বিক্রি হচ্ছে। আমাদের বাজারে, এলাকায়, বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন, সব গেরুয়া আবির বিক্রি হচ্ছে, সবুজ আবির বিক্রি হচ্ছে না। কারণ আবিরওয়ালারাও জানে যে এবারে কি হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আপনাদের সামনে কথা বলতে চাই, ঢাকা বার নির্বাচন, জনমতের নীরব প্রতিবাদ ও আগামীর রাজনৈতিক সংকেত। গত 29 এবং গতকাল 30 এপ্রিল ঢাকা বার বাংলাদেশের সদস্য সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ভোট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যেই যে বর্তমানে সমঝোতার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার কতটা স্বৈরাচারে রূপ লাভ করেছে এবং আওয়ামী লীগের জন্য মাটি কিভাবে প্রস্তুত হচ্ছে এই নির্বাচনে ভোট গ্রহণ। ফলাফল যেটি হোক, ফলাফল তারা তাদের মতো করে নিয়ে যাবে, কিন্তু ভোট গ্রহণের চিত্র, ভোটের পূর্বাপার চিত্র আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে চোখে যে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মাটি প্রস্তুত হচ্ছে। দেশের বর্তমান
রাজনৈতিক গতি প্রকৃতি ও নির্বাচন ব্যবস্থা নিয়ে সচেতন প্রতিটি নাগরিকের মনেই এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই একটি ভোটকে কেন্দ্র করে। আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ নিয়ে নতুন করে ভাববার অবকাশ তৈরি হয়েছে। আজ আমরা বিশেষ করে আলোচনা করব ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা বারের সাম্প্রতিক নির্বাচন নিয়ে। এই নির্বাচনটি কেবল আইনজীবীদের পেশাগত নির্বাচন নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতার এক কঠিন ও স্পষ্ট চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। আজকের আলাপের শুরুতেই একটি বিশেষ তথ্য উল্লেখ করা প্রয়োজন। উল্লেখ্য যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। একটি বৃহৎ রাজনৈতিক দলের অনুসারীদের নির্বাচনের বাইরে রাখা বা থাকতে বাধ্য হওয়া গণতন্ত্রের জন্য কেমন বার্তা বহন করে? ঢাকা বারের নির্বাচনের এই চিত্রটি আমাদের সামনে এক বড় রাজনৈতিক বার্তা তুলে ধরেছে। যখন একটি পক্ষ মাঠের বাইরে থাকে তখন নির্বাচনের প্রতিযোগিতামূলক পরিবেশ এবং স্বচ্ছতা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদয় হয়। আইনজীবীরা সমাজের দর্পণ হিসেবে পরিচিত। তাদের অঙ্গনে যখন এমন একতরফা বা নিয়ন্ত্রিত পরিবেশ দেখা যায় তখন তা সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে। আসুন বিষয়টি নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। পরিসংখ্যান বলছে ঢাকা বারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 21,731 জন। অনেকে ভুল করতে পারেন, ঢাকা বারের মোট সদস্য সংখ্যা 27,000 প্লাস, তার মধ্যে ভোটার সংখ্যা ছিল 21,731 জন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে ভোট দিয়েছেন মাত্র 7,069 জন, অর্থাৎ মাত্র 33% ভোটার কেন্দ্রে গিয়েছেন। এখানে যেহেতু সংখ্যাটা কম, আমাদের এই যে গত 12 ফেব্রুয়ারি যে প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনেও কিন্তু ভোট কাস্ট হয়েছে অ্যাকচুয়ালি মাত্র 25 থেকে 30%, এর বেশি নয়। এটি হচ্ছে বাস্তব চিত্র, কারণ সেই নির্বাচনেও আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে। এই ছোট নির্বাচনটিকেও একদম আওয়ামী লীগ বিহীন নির্বাচন হিসেবে পরিগণিত করার জন্য আওয়ামী লীগকেও বাইরে রাখা হয়েছে। একবার চিন্তা করুন যে নির্বাচনের কি একটা দুর্গতি। এই 33% ভোটদান আসলে কি নির্দেশ করে? এটি কি সাধারণ ভোটারদের নির্বাচন ব্যবস্থার প্রতি চরম অনাস্থা নয়, নাকি এটি একটি নীরব বর্জন? দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বার অ্যাসোসিয়েশনে যদি 2/3 ভোটার ভোটদানে বিরত থাকেন তবে বুঝতে হবে গণতন্ত্রের স্বাস্থ্য খুব একটা ভালো নেই। ভোটারদের এই অনুপস্থিতি রাজনৈতিক দলগুলোর জন্য একটি শক্তিশালী নেতিবাচক বার্তা। অবাক লাগে যে খুব অল্প সময়ের ব্যবধানে বিএনপি স্বৈরাচার হয়ে উঠল। এই আক্ষেপ আজ অনেকের মুখে। রাজনীতির মাঠে ক্ষমতার পালাবদল ঘটে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন কি হচ্ছে? যখন একটি দল ক্ষমতার বাইরে থাকে তখন তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতায় বা প্রভাব বিস্তারের সুযোগ পেলেই কি তারা নেতিবাচক পথ অনুসরণ করে? ঢাকা বারের নির্বাচনের ফলাফলের ধরনে অনেকেই সেই ছায়াও দেখতে পাচ্ছেন। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আওয়ামী লীগের জন্য বাংলাদেশ কিভাবে প্রস্তুতি নিচ্ছে আপনি কি বুঝতে পারছেন? যখন মানুষ বর্তমানে বিদ্যমান ব্যবস্থার উপর হতাশ হয় তখন তারা বিকল্প খুঁজতে শুরু করে। এই 33% বাইরে থাকা বিশাল জনশক্তি কি আওয়ামী লীগের জন্য একটি নতুন সুযোগের ক্ষেত্র তৈরি করছে, নাকি বাংলাদেশ এক নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে এগুচ্ছে? মানুষের এই নীরবতা বড় কোনো ঝড়ের পূর্বাভাস হতে পারে। এমন পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যতের চিত্রটি কেমন হতে পারে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি নির্বাচন ব্যবস্থা এইভাবে প্রশ্নবিদ্ধ হতে থাকে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বা আগ্রহ সংকুচিত হতে থাকে, তবে সমাজে চরম অস্থিরতা তৈরি হতে পারে। অংশগ্রহণমূলক রাজনীতি ছাড়া একটি স্থিতিশীল রাষ্ট্র গঠন অসম্ভব। ঢাকা বারের এই ক্ষুদ্র পরিসরের নির্বাচনটি আসলে জাতীয় রাজনীতির একটি পাইলট প্রজেক্ট বা ছোট প্রতিচ্ছবি। যদি আমরা এখনই সচেতন না হই তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক অন্ধকার ও একতরফা রাজনৈতিক সংস্কৃতির মুখোমুখি হবে। সুপ্রিয় দর্শক, ঢাকা বারের এই নির্বাচন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে
ভোটাররা কেবল প্রার্থীর জয় পরাজয় দেখেন না, তারা দেখেন প্রক্রিয়ার স্বচ্ছতা। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে 33% উপস্থিতি আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য এক বড় সতর্ক বার্তা। জনগণের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। একবার চিন্তা করুন, বিএনপি আসলে ক্ষমতায় এলো কিভাবে, কোন প্রক্রিয়ায়? আজকে বিএনপি ক্ষমতায় এসে এটা ভুলে গেছে। এই যে প্রহসনের পাতানো নির্বাচন, আওয়ামী লীগকে পুরো বাইরে রেখে সাইড লাইনে রেখে একা একা 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভোট করে ক্ষমতার মসনদে বসছে। তারা বুঝতে পারছে না যে ভেতরে কি রক্তক্ষরণ হচ্ছে। ঢাকা বারে 33% ভোট পড়েছে, জাতীয় সংসদ নির্বাচনেও 30%-এর বেশি ভোট পড়েনি। তাহলে তাদের বুঝতে হবে যে তারা কোন প্রক্রিয়া কিভাবে ক্ষমতায় এসছে। এই ক্ষমতা এসেও, এই অ্যাবনর্মাল ক্ষমতায় এসেও তারা যে হম্বিতম্বি করছে, তারা যে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এতে করে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কাকে ফ্যাসিস্ট বলে আর কাকে স্বৈরাচার বলে। আসল স্বৈরাচারকে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গেছে মাত্র কয়েক মাস, আড়াই মাসের মধ্যে। এই বোঝা থেকে খুব একটা গণবিস্ফোরণ যে হবে। বিএনপি, আমি বারবার একটা কথা বলি না যে আওয়ামী লীগ 16 বছর শাসন করেছে, বিএনপি কিন্তু 16 মাস তো দূর কি বাদ, কয় মাস হয় সেটি এখন ভাবনার বিষয়। কারণ চারিদিকে যে তাণ্ডব, যে মহোৎসব, যে অন্যায় অপকর্মের মহোৎসব চলছে, বিএনপি আসলে পালানোর রাস্তা খুঁজে পাবে না। এখন পালাবে কোথায় সেটি একটা বিষয়। আমি বারবার এই কথাগুলোও বলি যে আওয়ামী লীগের লোকজন ভারতে চলে গিয়ে বেঁচেছে, কিন্তু বিএনপি কোথায় পালাবে? বিএনপি কি পড়ে পড়ে মার খেয়ে রাস্তায় মরবে, এমন পরিস্থিতি কি তৈরি হবে? বিএনপি কিন্তু ওই দিকেই নিয়ে যাচ্ছে। বিএনপি ভাবছে যে জামাত, এনসিপি এদেরকে নিয়ে চলে যাবে। হঠাৎ করে ক্যান্টনমেন্ট যদি একটা নাড়াচাড়া দেয়, বিএনপি কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। কাজেই এখনো সময় আছে যে বিএনপিকে বলবো, আপনারা সহনীয় হন। অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, 12 ফেব্রুয়ারির নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি, কিন্তু অংশগ্রহণমূলক রাজনীতি বিনির্মাণ করুন। আপনি দেখুন ঢাকা বারের ভোটের অবস্থাটা দেখুন। এখানে বিএনপি, জামাত, এনসিপি সমর্থিত প্যানেল ছিল, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নেই। আপনাদের বিএনপি, জামাত, এনসিপি 33% ভোট। তাহলে বুঝুন যে আওয়ামী লীগের জনসমর্থন কত বাড়ছে, কত দিনকে দিন বাড়ছে, নীরব বিপ্লব ঘটছে। আওয়ামী লীগের এই মুহূর্তে দলীয় কার্যক্রম নেই, কোনো নির্দেশনা নেই, কিচ্ছু নেই, এক প্রকার অনুপস্থিত। এই অনুপস্থিতিতে যেভাবে জনবিস্ফোরণ ঘটছে, এটি কিন্তু বিএনপির ভাবা উচিত। তবে বিএনপি ভাববে না, কারণ তারা এখন ক্ষমতায়। ক্ষমতার চশমাটা এই যে আমাদের গ্লাসের যে স্বচ্ছ চশমা, এই স্বচ্ছ চশমা হয় না, তারা টিনের চশমা পরে থাকে। এই টিনের চশমা পরে থাকাটাই তাদের জন্য কাল হবে। তাদের আসলে ভবিষ্যৎ খুব খারাপ আছে। এটাই বলে এই মুহূর্তের ভিডিওটা শেষ করতে চাইছি।